সেই জীর্ণপ্রায় বাঁধানো ঘাটের কাছেই আমার পোটটা নোঙর করা ছিল। তখন সূর্য ডুবে গেছে। বোটের ছাদের উপর মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশ জুড়ে তার সেই নীরব প্রার্থনা বারবার ছবির মতো ফুটে উঠছিল। স্থির শান্ত নদীর জলের উপর বর্ণনাতীত সব রঙের খেলা দেখতে দেখতে হালকা থেকে গাঢ় হতে লাগলো। সোনার রং যেন ইস্পাতের রঙে বদলে গিয়ে এক আভা থেকে অন্য আভায় মিশে যাচ্ছিল। জানলা ভাঙা, বারান্দা ঝুলে পড়া সেই জরাজীর্ণ বিশাল অট্টালিকার সামনে অশ্বত্থ গাছের শিকড়ে ফেটে যাওয়া ঘাটের উপর ঝিঝি ডাকা সন্ধ্যায় একলা বসেছিলাম। বিষণ্ণতায় আমার চোখের কোণ যখন ভিজে ভিজে আসছে, ঠিক তখনই হঠাৎ সারা শরীর চমকে দিয়ে শুনলাম, মহাশয়ের আশা হচ্ছে কোথা থেকে? দেখলাম ভদ্রলোকটি বেশ রোগা, চেহারায় অযত্ন আর দারিদ্র্যের ছাপ স্পষ্ট। দেখলেই বোঝা যায় ভাগ্য তার উপর একদমই সদয় নয়। বাংলার বাইরে চাকরি করা বাঙালিদের যেমন একটা জীর্ণ শীর্ণ অযত্নের চেহারা থাকে, তারও ঠিক তেমনটাই। পরনে ধুতি আর তার উপরে একটা ময়লা তেলচিটে তসর সিল্কের বোতাম খোলা চাপকান। মনে হলো যেন এইমাত্র কাজ ছেড়েই ফিরেছেন। আর যে সময়টাতে একটু জল খাবার খাওয়ার কথা, সেই সময় হতভাগা নদীর তীরে কেবল বিকেলের হাওয়া খেতে এসেছেন। আগন্তুক সিঁড়ির একপাশে এসে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। তিনি প্রশ্ন করলেন, কি করা হয়? ব্যবসা করি। কিসের ব্যবসা? হরিতকি, রেশমগুটি আর কাঠের ব্যবসা। নাম কি? সামান্য একটু থেমে আমি একটা নাম বললাম, তবে সেটা আমার নিজের নাম ছিল না। ভদ্রলোকের কৌতূহল কিন্তু তাতেও মিটল না। আবার প্রশ্ন করলেন, তা এখানে কেন আসা? আমি বললাম, হাওয়া বদল করতে। লোকটি বেশ অবাক হলেন। বললেন, মশাই, প্রায় 6 বছর ধরে এখানকার হাওয়া আর সেই সঙ্গে রোজ গড়ে 15 গ্রেন করে কুইনাইন খাচ্ছি, কিন্তু কোনো ফল তো পেলাম না। আমি বললাম, তবে এই কথা তো মানতে হবে যে রাঁচির থেকে এখানকার আবহাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তা ঠিক, কিন্তু এখানে কোথায় থাকবেন? আমি ঘাটের উপরে সেই ভাঙাচোরা বাড়িটা দেখিয়ে বললাম, কেন, ওই বাড়িতে? মনে হলো লোকটার মনে সন্দেহ জাগলো যে আমি হয়তো ওই পুরো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি। তবে তিনি এ নিয়ে আর কোনো তর্ক করলেন না। শুধু আজ থেকে 15 বছর আগে এই অভিশপ্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা দিতে শুরু করলেন। লোকটি এখানকার স্কুলের মাস্টার। তার ক্ষুধা মিশ্রিত রোগচিহ্ন মুখে বিশাল টাকের নিচে একজোড়া বড় বড় চোখ কোটরের ভেতর থেকে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। তাকে দেখে ইংরেজ কবি কোলরিজের সেই এনশিয়েন্ট মেরিনার কথা আমার মনে পড়ে গেল। মাঝি নামাজ শেষ করে তখন সবে রান্নায় মন দিয়েছে। মুহূর্তের মধ্যে সন্ধ্যার শেষ আলোটুকুও মিলিয়ে গেল, আর ঘাটের উপরের জনশূন্য অন্ধকার বাড়িটা একটা বিশাল প্রেতাত্মার মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। স্কুল মাস্টার বলতে শুরু করলেন, নমস্কার, কেমন আছেন সবাই? গপ্পোল্যাজ প্রাইভেট লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। এখানে গল্প বলা নয়, গল্প অনুভব করা হয়। মাস পেরোলেই রবীন্দ্র জয়ন্তী, আর সেই উপলক্ষেই আপনাদের সামনে আমরা নিবেদন করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প মণিহারা। গল্পের মুখ্য চরিত্রে কথক এবং স্কুল মাস্টার, অন্যান্য চরিত্রে মণিমালিকা, মধুসূদন এবং গোমস্তা। গল্প পাঠে সুদীপ চক্রবর্তী এবং সায়ন উপাধ্যায়। অন্যান্য চরিত্রে আমি লিপি, উপল, স্বস্তিক। তাহলে আর বেশি দেরি না করে গল্পে ঢোকা যাক। আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা থাকতেন। তিনি তার নিঃসন্তান কাকা দুর্গামোহন সাহার বিশাল সম্পত্তি আর ব্যবসার উত্তরাধিকারী হয়েছিলেন। কিন্তু ফণীভূষণ ছিলেন আধুনিক কালের মানুষ। তিনি লেখাপড়া শিখেছিলেন। জুতো পরেই সাহেবের অফিসে ঢুকে গড় গড় করে খাঁটি ইংরাজি বলতেন।
তার ওপর আবার দাড়ি রেখেছিলেন। তাই সাহেব সওদাগরের কাছে তার উন্নতির বিশেষ কোনো সুযোগ ছিল না। তাকে দেখলেই নব্য শিক্ষিত বাঙালি বলে চেনা যেত। আবার বাড়ির ভেতরেও এক সমস্যা দেখা দিয়েছিল। তার স্ত্রী ছিলেন অসম্ভব সুন্দরী। একে তো ফণিভূষণ কলেজে পড়া ছেলে, তার উপর সুন্দরী স্ত্রী। স্বাভাবিকভাবেই সেকালের পুরানো চালচলন আর রইল না। এমনকি কারো অসুখ হলেও নামকরা অ্যাসিস্ট্যান্ট সার্জেনকে ডাকা হতো। খাওয়া দাওয়া, পোশাক আর গয়নার বাহারও সেই পাল্লা দিয়ে বেড়ে চলল। মহাশয়, আপনি নিশ্চয়ই বিবাহিত, তাই আপনাকে আলাদা করে বলবার দরকার নেই যে সাধারণত মেয়েরা কাঁচা আম, ঝাল লঙ্কা আর কড়া মেজাজের স্বামী বেশি পছন্দ করে। যে দুর্ভাগ্যবান পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা পায় না, সে যে দেখতে খারাপ বা গরিব তা কিন্তু নয়। আসলে সে নেহাতি বেশি ভালো মানুষ বা নিরীহ। যদি জিজ্ঞেস করেন কেন এমন হয়, তবে বলি, এ নিয়ে আমি অনেক ভেবেছি। যার যা স্বভাব বা ক্ষমতা, সেটার চর্চা করতে না পারলে সে সুখী হয় না। হরিণ তার শিং ঘষার জন্য শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে ঘষে সে সুখ পায় না। সৃষ্টির শুরু থেকে মেয়েরা দুরন্ত পুরুষকে নানা কৌশলে বশ করার বিদ্যা চর্চা করে আসছে। যে স্বামী আগে থেকেই বশ হয়ে থাকে, তার স্ত্রী কোনো কাজেই থাকে না। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া লক্ষ বছরের শান দেওয়া যেসব রূপের বাণ বা মায়ার বন্ধন সে পেয়েছিল, সেসব তখন একেবারেই অকেজো হয়ে যায়। নারী তার নিজের শক্তিতে পুরুষকে ভুলিয়ে ভালোবাসা আদায় করতে চায়। স্বামী যদি নিজে থেকেই বেশি ভালো মানুষ হয়ে সেই সুযোগ না দেয়, তবে স্বামীর কপাল তো খারাপ বটেই, স্ত্রীর কপালও আরো বেশি খারাপ হয়ে ওঠে। আধুনিক সভ্যতার শিক্ষায় পুরুষ তার স্বভাবজাত সেই বর্বরতাকে হারিয়ে দাম্পত্য সম্পর্কটাকে বড্ড ঢিলে ঢালা করে ফেলেছে। হতভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কলে পড়ে তেমনই এক অতি ভালো মানুষ হয়ে উঠেছিল। ব্যবসাতেও সে সুবিধা করতে পারেনি, দাম্পত্য জীবনেও তার সেই সুযোগ আর হয়ে ওঠেনি। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা কোনো চেষ্টা ছাড়াই, আদর এবং চোখের জল না ফেলে দামি ঢাকাই শাড়ি আর কোনো মান অভিমান ছাড়াই সোনার বাজুবন্ধ পেয়ে যেত। এর ফলে তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসাটাও অলস হয়ে গিয়েছিল। সে কেবল নিতেই জানত, বিনিময়ে কিছু দিত না। তার নিরীহ আর নির্বোধ স্বামীটি মনে করত কেবল দিলেই বোধহয় ভালোবাসা পাওয়া যায়। বেচারা পুরো উল্টো বুঝেছিল আর কি। এর ফল হলো এই যে স্বামীকে সে কেবল দামি ঢাকাই শাড়ি আর বাজুবন্ধ জোগাড় করার একটা যন্ত্র বলে মনে করত। যন্ত্রটা আবার এতটাই নিখুঁত ছিল যে কোনোদিন তার চাকায় এক ফোঁটা তেল দেওয়ারও প্রয়োজন পড়েনি। ফণিভূষণের জন্মভিটে ফুলবেড়েতে, আর ব্যবসার জায়গা ছিল এখানে। কাজের চাপে তাকে এখানেই বেশিরভাগ সময় থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিলেন না ঠিকই, তবে পিসি, মাসি আর 5 জন আত্মীয় ছিল। কিন্তু ফণিভূষণ তো আর পিসি মাসিদের সেবার জন্য সুন্দরী স্ত্রী ঘরে আনেননি। তাই স্ত্রীকে সে সবার কাছ থেকে সরিয়ে এনে এই কুঠিতে নিজের কাছে একা রাখল। তবে অন্যান্য সম্পত্তির সঙ্গে স্ত্রীর অধিকারের পার্থক্য এটাই যে স্ত্রীকে সবার থেকে আলাদা করে নিজের কাছে রাখলেই যে তাকে সবসময় বেশি করে পাওয়া যায় তা নয়। তার স্ত্রী খুব একটা কথা বলতো না, পাড়া প্রতিবেশীদের সঙ্গেও খুব একটা মেলামেশা ছিল না।
ব্রত পার্বণ উপলক্ষে দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা কোনো বৈষ্ণবীকে দুটো পয়সা বেশি ভিক্ষা দেওয়া তার দ্বারা কোনোদিন হয়নি। তার হাতে কোনো জিনিস কোনোদিন নষ্ট হয়নি। স্বামীর দেওয়া আদরটুকু ছাড়া যা কিছু পেয়েছে সবই সে জমিয়ে রেখেছিল। আশ্চর্যের বিষয় হলো, নিজের অপরূপ রূপ আর যৌবন থেকেও সে যেন এক বিন্দু খরচ হতে দেয়নি। লোকে বলে ২৪ বছর বয়সেও তাকে দেখতে ১৪ বছরের কিশোরীর মতো সতেজ লাগে। যাদের হৃৎপিণ্ড বরফের মতো ঠান্ডা, যাদের বুকে ভালোবাসার জ্বালা যন্ত্রণা নেই, তারা বোধহয় অনেক দিন পর্যন্ত অমলিন থাকে, কৃপণের মতো ভেতর বাইরে নিজেকে গুছিয়ে রাখতে পারে। ঘন পাতায় ঘেরা সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিঃসন্তান করে রেখেছিলেন। তাকে এমন কিছু দেননি যা সে নিজের লোহার সিন্ধুকের মণিমাণিক্যের চেয়েও দামি বলে মনে করতে পারত, যা বসন্তের সকালে সূর্যের মতো আদুরে তাপে তার হৃদয়ের বরফটুকু গলিয়ে দিয়ে সংসারের উপর স্নেহের ঝর্ণা বইয়ে দিত। তবে মণিমালিকা কাজকর্মে খুব পটু ছিল। সে কোনোদিন বেশি লোকবল রাখেনি। যে কাজ সে নিজে করতে পারত তার জন্য অন্য কেউ এসে বেতন নিয়ে যাবে, এটা সে সহ্যই করতে পারত না। সে কারোর জন্য দুশ্চিন্তা করত না, কাউকে ভালোবাসত না, শুধু কাজ করত আর সম্পদ জমাত। এই কারণেই তার কোনো রোগ শোক বা মানসিক কষ্ট ছিল না। অটুট স্বাস্থ্য, অবিচলিত শান্তি আর বাড়তে থাকা সম্পদের মাঝে সে বেশ দাপটেই ছিল। অধিকাংশ স্বামীর কাছে এটুকুই যথেষ্ট। যথেষ্ট কেন, বরং দুর্লভ। শরীরের মাঝখানে কোমর বলে যে একটা অংশ আছে, সেটা কোমরের ব্যথা না হওয়া পর্যন্ত আমরা টের পাই না। তেমনি সংসারে স্ত্রী যে একজন আশ্রয় হিসাবে আছে, ভালোবাসার চোটে সেটা যদি পদে পদে আরো ২৪ ঘন্টা অনুভব করতে হয়, তবে সেটা হলো ঘরকন্যার কোমরের ব্যথা। স্ত্রীর খুব বেশি প্রতিভক্তি থাকাটা তার নিজের জন্য গৌরবের বিষয় হতে পারে, কিন্তু স্বামীর জন্য সেটা সবসময় আরামের নয়। আমার অন্তত এটাই মত। মশাই, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পেলাম আর কতটুকু কম পড়ল, সূক্ষ্ম দাঁড়িপাল্লায় তা দিনরাত ওজন করা কি পুরুষ মানুষের কাজ? স্ত্রী নিজের কাজ করুক, আমি আমার কাজ করি। সংসারের মোটা হিসাব তো এটাই। না বলা কথার গভীরে কতটুকু বলা রইল, ভাবের মধ্যে কতটা অভাব, স্পষ্ট কথার আড়ালে ঠিক কি ইঙ্গিত, আর অনুপরমাণুর মধ্যে কতটা বিশালতা আছে, ভালোবাসাবাসীর এই অত সূক্ষ্ম বিচার করার ক্ষমতা বিধাতা পুরুষকে দেননি, দেওয়ার প্রয়োজনও মনে করেননি। পুরুষ মানুষের সামান্য অনুরাগের লক্ষণ বা অবহেলার চিহ্ন নিয়ে মেয়েরাই বরং চুলচেরা বিশ্লেষণ করতে বসে। কথার ভেতর থেকে আসল ভঙ্গিটুকু আর ভঙ্গির ভেতর থেকে আসল কথাটুকু তারা খুঁটে খুঁটে বের করে। কারণ পুরুষের ভালোবাসাই মেয়েদের শক্তি, তাদের জীবন ব্যবসার আসল পুঁজি। এর বাতাসের গতিবেগ বুঝেই যদি ঠিক সময় পাল ঘুরিয়ে নেওয়া যায়, তবেই তাদের জীবনতরণী পার হয়। এই কারণেই ভালোবাসার এই সূক্ষ্ম মানযন্ত্রটি বিধাতা মেয়েদের হৃদয়ে বসিয়ে দিয়েছেন, পুরুষদের দেননি। কিন্তু বিধাতা যা দেননি, ইদানিং পুরুষরা সেটা জোর করে জোগাড় করে নিয়েছেন। কবিরা বিধাতার উপর টেক্কা দিয়ে এই দুর্লভ মানযন্ত্র বা অনুভূতির কম্পাসটি নির্বিচারে সব পুরুষের হাতে তুলে দিয়েছেন। আমি বিধাতাকে দোষ দিই না, তিনি নারী ও পুরুষকে যথেষ্ট আলাদা করেই সৃষ্টি করেছিলেন। কিন্তু আধুনিক সভ্যতায় সেই পার্থক্য আর নেই। এখন মেয়েরা পুরুষ হচ্ছে আর পুরুষেরা হচ্ছে মেয়ে, ফলে ঘর থেকে শান্তি ও শৃঙ্খলা বিদায় নিয়েছে।
এখন বিয়ের আগে পুরুষকে বিয়ে করছি নাকি মেয়েকে তা নিশ্চিত হতে না পেরে বরকনের উভয়েরই বুক ভয়ে দুরু দুরু করে। আপনি বোধহয় বিরক্ত হচ্ছেন। একা এখানে পড়ে থাকি স্ত্রীর কাছ থেকে দূরে, তাই দূর থেকে সংসারের অনেক গভীর তত্ত্ব মাথায় আসে। এগুলো ছাত্রদের পড়ানোর বিষয় নয়, তাই কথার ছলে আপনাকে বলে নিলাম, ভেবে দেখবেন। আসল কথা হলো, রান্নায় নুন কম হতো না বা পানে চুন বেশি হতো না, তবুও ফণিভূষণের মনে হতো কোথাও একটা বড় গন্ডগোল আছে। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভুলও ছিল না, তবুও স্বামীর মনে শান্তি ছিল না। সে তার স্ত্রীর হৃদয়ের শূন্যতা ভরাট করতে কেবল হিরে মুক্তার গয়না ঢালত, কিন্তু সেগুলো গিয়ে জমা হতো লোহার সিন্ধুকে। মন সেই খালি থেকে যেত। ফণিভূষণের কাকা দুর্গামোহন ভালোবাসা নিয়ে এত সূক্ষ্ম বিচার করতেন না, এত কাতর হয়ে ভালোবাসতেন না, আবার এত উজাড় করে দিতেনও না। অথচ তিনি কাকিমার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেতেন। ব্যবসায়ী হতে গেলে আধুনিক বাবু হলে চলে না, আর স্বামী হতে গেলে পুরুষ হওয়া দরকার। এ বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না। ঠিক এই সময় কাছের ঝোপ থেকে কতগুলো শেয়াল চিৎকার করে উঠল। মাস্টারমশাইয়ের গল্পের স্রোতে কয়েক মিনিটের বাধা পড়ল। মনে হলো সেই অন্ধকারের সভায় কৌতুকপ্রিয় শেয়ালরা মাস্টারমশাইয়ের দাম্পত্য নীতি শুনেই হোক বা আধুনিক সভ্যতায় দুর্বল ফণিভূষণের আচরণ দেখেই হোক, অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের চিৎকার থামলে, চারপাশ যখন দ্বিগুণ নিস্তব্ধ হয়ে গেল, তখন মাস্টারমশাই অন্ধকারের মধ্যে তার বড় বড় উজ্জ্বল চোখ পাকিয়ে আবার গল্প বলতে শুরু করলেন। ফণিভূষণের বিশাল ব্যবসায় হঠাৎ এক বিপদ দেখা দিল। ব্যাপারটা কি তা আমার মতো আনাড়ির পক্ষে বোঝা কঠিন। মূল কথা হলো, বাজারে হঠাৎ তার সুনাম বা ক্রেডিট ধরে রাখা মুশকিল হয়ে পড়েছিল। যদি মাত্র 5 দিনের জন্য তিনি কোথাও থেকে লাখ দেড়েক টাকা জোগাড় করতে পারতেন এবং বাজারে একবার সেই টাকার মুখ দেখাতে পারতেন, তবেই সংকট কেটে যেত এবং ব্যবসা আবার তরতর করে চলত। কিন্তু টাকা জোগাড় হচ্ছিল না। পরিচিত মহাজনদের কাছে ধার চাইলে বাজারে গুজব ছড়াবে এবং তাতে ব্যবসার আরও ক্ষতি হবে। এই ভয়ে তিনি অপরিচিত জায়গায় ঋণের চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে উপযুক্ত বন্ধক ছাড়া টাকা পাওয়া অসম্ভব। গয়না বন্ধক রাখলে আইনি জটিলতা কম থাকে এবং কাজও খুব দ্রুত হয়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেভাবে সহজভাবে যেতে পারে, ফণিভূষণের সেই ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে খুব বেশি ভালোবাসত, যেমনটা কাব্যের নায়ক নায়িকাকে বাসে। যে ভালোবাসায় পা ফেলতে হয় খুব সাবধানে, সব কথা মুখে আনা যায় না। যে ভালোবাসার আকর্ষণ সূর্য ও পৃথিবীর আকর্ষণের মতো মাঝখানে এক বিশাল দূরত্ব বজায় রাখে। তবু ঠেকায় পড়লে কাব্যের নায়ককেও ঋণের কথা বা বন্ধকের কথা তুলতে হয়, কিন্তু তাতে সুর কেটে যায়, কথা আটকে আসে। ফণিভূষণ স্পষ্ট করে বলতে পারল না, ওগো, আমার দরকার, তোমার গয়নাগুলো দাও। সে কথাটা বলল ঠিকই, কিন্তু খুব দুর্বলভাবে। মণিমালিকা যখন শক্ত মুখ করে কোনো উত্তর দিল না, তখন সে মনে খুব আঘাত পেল, কিন্তু পাল্টা আঘাত করল না। কারণ পুরুষালী কঠোরতা তার মধ্যে বিন্দু মাত্র ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের মনের কষ্ট পর্যন্ত চেপে গেল। তার মনে হয়েছিল, যেখানে ভালোবাসাই একমাত্র অধিকার, সেখানে সর্বনাশ হয়ে গেলেও বল প্রয়োগ করা ঠিক নয়। এই বিষয়ে তাকে কেউ সমালোচনা করলে সে হয়তো এমন সূক্ষ্ম যুক্তি দিত যে, বাজারে যদি কোনো কারণে আমার সম্মান বা ক্রেডিট না থাকে, তার মানে এই নয় যে আমি বাজার লুট করার অধিকার পেয়ে গেছি।
স্ত্রী যদি স্বেচ্ছায় আমাকে বিশ্বাস করে গয়না না দেয়, তবে তা কেড়ে নেওয়ার অধিকারও আমার নেই। বাজারে যেমন বিশ্বাস, সংসারে তেমনই ভালোবাসা, আর পেশি শক্তি তো কেবল রণক্ষেত্রের জন্য। কিন্তু প্রশ্ন জাগে, পদে পদে এমন সূক্ষ্ম তর্কের জাল বোনার জন্যই কি ঈশ্বর পুরুষকে এত উদার, শক্তিশালী আর বিশাল করে গড়েছেন? অত্যন্ত সূক্ষ্ম আর কোমল অনুভূতির চর্চা করা কি একজন পুরুষের সাজে, নাকি তার হাতে অত সময় আছে? যাই হোক, নিজের সেই উন্নত আদর্শের অহংকার নিয়ে স্ত্রীর গয়না স্পর্শ না করেই ফণিভূষণ অন্য উপায়ে টাকা জোগাড় করার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। সংসারে স্বামীরা সাধারণত স্ত্রীদের যতটা চেনে, স্ত্রীরা স্বামীদের তার চেয়ে অনেক বেশি ভালো করে চেনে। কিন্তু স্বামীর স্বভাব যদি খুব বেশি জটিল বা সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর চেনা জানার সাধারণ মাপকাঠিতে বা সূক্ষ্ম পর্যবেক্ষণেও তার সবটুকু ধরা পড়ে না। ফণিভূষণকেও তার স্ত্রী ঠিকমতো বুঝে উঠতে পারেনি। মেয়েদের সহজাত বুদ্ধি বা চিরাচরিত যে সংস্কারগুলো যুগ যুগ ধরে গড়ে উঠেছে, আধুনিক মনোমানসিকতার পুরুষেরা অনেক সময় সেই গণ্ডির বাইরে চলে যায়। এরা এক বিচিত্র ধরনের মানুষ, ঠিক যেন মেয়েদের মতোই রহস্যময়। সাধারণ পুরুষদের চেনার জন্য যে গুটি কয়েক সহজ বিভাগ আছে, যেমন কেউ রূঢ় বা নিষ্ঠুর, কেউ নির্বোধ, আবার কেউ বা অন্ধ আবেগী, আধুনিক যুগের এই পুরুষদের ঠিক কোনো বিভাগেই ফেলা যায় না। মণিমালিকা এবার বুদ্ধি ও পরামর্শের জন্য তার বিশেষ উপদেষ্টাকে ডেকে পাঠালো। গ্রাম্য সম্পর্কের বা দূর সম্পর্কের এক ভাই, নাম মধুসূদন, ফণিভূষণের কুটিতেই গোমস্তার অধীনে কাজ করত। নিজের কাজের গুণে উন্নতি করার মতো স্বভাব তার ছিল না, বরং আত্মীয়তার খাতিরে কোনো মতে নিজের বেতন আর উপরি কিছু সুযোগ সুবিধা আদায় করে নেওয়াই ছিল তার লক্ষ্য। মণিমালিকা তাকে সব কথা খুলে বলে জানাতে চাইল। এখন কি করা উচিত? তোমার পরামর্শ কি? লোকটি খুব বিজ্ঞের মতো মাথা নাড়ালো, যেন পরিস্থিতি মোটেও সুবিধের নয়। আসলে যারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করে, তারা কখনোই কোনো কিছু ভালো দিক দেখে না। সে গম্ভীর হয়ে বলল, বাবু কিছুতেই টাকা জোগাড় করতে পারবেন না। শেষ পর্যন্ত দেখবে তোমার এই গয়নাগুলোর ওপরই তার নজর পড়বে। মণিমালিকা নিজের অভিজ্ঞতা থেকে মানুষকে যেভাবে চিনেছিল, তাতে তার মনে হলো এটাই ঘটা স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। তার দুশ্চিন্তা আরো তীব্র হয়ে উঠল। সংসারে তার কোনো সন্তান নেই। স্বামী থাকলেও স্বামীর অস্তিত্ব সে মনের গভীরে অনুভব করে না। তাই যা তার একমাত্র আদরের ধন, যা সন্তানের মতোই বছরের পর বছর তিল তিল করে বেড়ে উঠেছে, যা কেবল রূপক নয়, বরং সত্যিকারের সোনা দানা আর মণিমাণিক্য, যা তার বুক, গলা আর মাথার অলংকার, সেই বহুদিনের স্বাদের সম্পদ এক মুহূর্তে ব্যবসার অতল গহ্বরে হারিয়ে যাবে ভেবে তার শরীর ভয়ে হিম হয়ে যায়। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, এখন এখন কি করা যায়? মধুসূদন পরামর্শ দিল, বলছিলুম কি, গয়নাগুলো এই বেলা বাপের বাড়ি নিয়ে চলো। চতুর মধুর মনে মনে অন্য মতলব ছিল। গয়নার একটা বড় অংশ যে কোনো উপায়ে নিজের পকেটে পোড়ার ব্যবস্থা সে আগেই ঠিক করে রেখেছিল। মণিমালিকা এই প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। আষাঢ় মাসের শেষের এক সন্ধ্যায় এই ঘাটে এসে একটি নৌকা ভিড়ল। ঘন মেঘে ঢাকা ভোরবেলায় নিবিড় অন্ধকারের মধ্যে যখন ব্যাঙেরা ডাকছে, তখন একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকায় উঠে বলল, দাও দাও, গয়নার বাক্সটা আমার কাছে দাও। মণিমালিকা বলল, সেসব পরে হবে, এখন নৌকা ছাড়ো। নৌকা ছেড়ে দেওয়া হলো।
এবং নদীর তীব্র স্রোতে তা দ্রুত ভেসে চলল। মণিমালিকা সারা রাত ধরে একটা একটা করে তার সব গয়না নিজের গায়ে পরে নিয়েছিল। পা থেকে মাথা পর্যন্ত আর কোথাও জায়গা বাকি ছিল না। তার ভয় ছিল বাক্সে করে গয়না নিলে সেই বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে, কিন্তু গায়ে পড়ে থাকলে তাকে না মেরে কেউ সেই গয়না নিতে পারবে না। সাথে কোনো বাক্স না দেখতে পেয়ে মধুসূদন কিছুই বুঝতে পারল না। সেই মোটা চাদরের নিচে যে মণিমালিকার প্রাণের চেয়েও প্রিয় গয়নাগুলো তার শরীরের সাথে লেপ্টে আছে তা সে আন্দাজও করতে পারেনি। মণিমালিকা তার স্বামী ফণিভূষণকে হয়তো চিনতে ভুল করেছিল, কিন্তু মধুসূদনকে চিনতে তার এক বিন্দুও বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একটা চিঠি রেখে গেল যে সে গিন্নিমাকে বাপের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে। গোমস্তা ছিলেন ফণিভূষণের বাবার আমলের পুরানো লোক। তিনি বিরক্ত হয়ে বানানে হাজারটা ভুলভ্রান্তি করে মালিককে একটা চিঠি লিখলেন। তার বাংলা খুব একটা জুৎসই না হলেও স্ত্রীকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া যে পুরুষের সাজে না, সেই কড়া কথাটা তিনি ঠিকই বুঝিয়ে দিলেন। ফণিভূষণ সব বুঝতে পারল। তার মনে এই ভেবে খুব আঘাত লাগলো যে সে এত বড় ক্ষতির মুখে দাঁড়িয়েও স্ত্রীর গয়না ছুঁল না, অথচ সে তাকেই সন্দেহ করল, তাকে আজও চিনল না। নিজের প্রতি এই অন্যায়ে ফণিভূষণের রাগ হওয়ার কথা ছিল, কিন্তু সে শুধু ব্যথাই পেল। পুরুষ মানুষের মধ্যে বিধাতা যে শাসনদণ্ড আর তেজ দিয়েছেন, অন্যায়ের মুখে যদি তা জ্বলে না ওঠে তবে তাকে ধিক্কার। পুরুষ দাবানলের মতো রাগে ফেটে পড়বে, আর নারী শ্রাবণ মেঘের মতো কাঁদবে। বিধাতার নিয়ম এটাই ছিল, কিন্তু এখন তা আর টেকে না। ফণিভূষণ মনে মনে ভাবল, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, আমি আমার কর্তব্য করে যাব। মনে হয় ফণিভূষণ কয়েকশো বছর পরে জন্মালে ভালো করত। ভুল করে সে ঊনবিংশ শতাব্দীতে এসে সেই আদিম যুগের নারীকে বিয়ে করে ফেলেছে, যার বুদ্ধিকে শাস্ত্রে ভয়ঙ্কর বলা হয়েছে। ফণিভূষণ স্ত্রীকে কোনো চিঠি লিখল না এবং প্রতিজ্ঞা করল এ নিয়ে কোনো দিন কথা বলবে না। কি ভয়ানক শাস্তি! দিন দশেক পর টাকা জোগাড় করে বিপদ কাটিয়ে ফণিভূষণ বাড়ি ফিরল। সে ভেবেছিল মণিমালিকা এতদিনে বাপের বাড়ি থেকে ফিরে এসেছে। সফল পুরুষ হিসাবে যখন সে স্ত্রীর সামনে দাঁড়াবে তখন মনি নিশ্চয়ই খুব লজ্জিত হবে। এই কল্পনা করতে করতে সে শোবার ঘরের সামনে এলো। দেখল ঘরের দরজা বন্ধ। তালা ভেঙে ভেতরে ঢুকে দেখল ঘর একেবারে শূন্য। কোণের লোহার সিন্দুকটা খোলা পড়ে আছে, তাতে গয়নাগাটির চিহ্ন মাত্র নেই। ফণিভূষণের বুকের ভেতরটা ধক করে উঠল। তার মনে হলো এই সংসার যেন লক্ষ্যহীন, ভালোবাসা আর ব্যবসা বাণিজ্য সবই আজ অর্থহীন ঠেকেছে। আমরা সংসারের এই খাঁচার এক একটি শলাকা সাজাতে গিয়ে প্রাণপাত করি, কিন্তু ভেতরে পাখি নেই, রাখলেও সে থাকে না। তবে কেন নিজের হৃদয়ের রক্ত দিয়ে আর চোখের জল দিয়ে এই সাজানো গোছানো সংসার গড়েছিলাম? সারা জীবনের সবটুকু জড়িয়ে থাকা এই শূন্য খাঁচাটাকে ফণিভূষণ যেন মনে মনে এক লাথি মেরে দূরে ফেলে দিল। স্ত্রীর খোঁজে ফণিভূষণ নিজে কোনো উদ্যোগ নিতে চাইল না। সে ভাবল ইচ্ছে হলে সে নিজেই ফিরে আসবে। কিন্তু বুড়ো বামন গোমস্তা এসে বললেন, চুপ করে বসে থাকলে তো চলবে না, বৌমার তো একটা খবর নেওয়া দরকার। এই বলে তিনি মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠালেন। সেখান থেকে খবর এলো যে মণি বা মধু কেউই সেখানে পৌঁছায়নি। চারিদিকে হইচই পড়ে গেল। নদীর তীরে তীরে খোঁজ নিতে লোক ছুটল। মধুকে খুঁজতে পুলিশে খবর দেওয়া হলো, কিন্তু কোন নৌকা, তার মাঝিই বা কে, তারা কোন পথে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল
তার কোনো হদিশ পাওয়া গেল না। সব আশা ছেড়ে দিয়ে একদিন জন্মাষ্টমীর সন্ধ্যায় ফণিভূষণ তার সেই পরিত্যক্ত শোবার ঘরে ঢুকল। সকাল থেকেই একটানা বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তে মেলা বসেছে। সেখানে আটচালার নিচে বারোয়ারি যাত্রা শুরু হয়েছে। বৃষ্টির ঝমঝম শব্দের আড়ালে যাত্রার সুর ক্ষীণভাবে কানে আসছে। দেওয়ালে টাঙানো লক্ষ্মী সরস্বতীর ছবি, আনলায় ঝুলছে একটা গামছা আর সযত্নে পাকানো একজোড়া শাড়ি। ঘরের কোণে টেবিলের ওপরে পিতলের ডিবায় মণিমালিকার নিজের হাতে সাজানো কয়েকটা পান শুকিয়ে পড়ে আছে। কাঁচের আলমারিতে তার ছোটবেলা থেকে জমানো চীনেমাটির পুতুল, সুগন্ধির শিশি, রঙিন কাঁচের পাত্র, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি সাবানের শূন্য বাক্সগুলো পর্যন্ত খুব পরিপাটি করে সাজানো। ছোট যে কেরোসিনের ল্যাম্পটি সে প্রতিদিন নিজের হাতে জ্বালিয়ে কুলুঙ্গিতে রাখত, সেটি নিভে গিয়ে ম্লান হয়ে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই ছোট্ট প্রদীপটি যেন মণিমালিকার শেষ মুহূর্তের নীরব সাক্ষী। যে সব শূন্য করে চলে যায়, সেও কত চিহ্ন, কত ইতিহাস আর জড় পদার্থের ওপর নিজের হৃদয়ের কত মায়ার স্বাক্ষর রেখে যায়। এই সব মুখ ও প্রাণহীন জিনিসের না বলা কান্না যেন সারা ঘরটাকে এক শ্মশানে পরিণত করেছে। গভীর রাত্রে একসময় বৃষ্টির ধারা আর যাত্রার গান থেমে গেল। ফণিভূষণ জানলার কাছে আগের মতোই বসে রইল। জানলার বাইরে তখন জগৎজোড়া নিরেট অন্ধকার। তার মনে হচ্ছিল সামনে যেন জম্পুরির এক বিশাল সিংহদ্বার দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে বুক ফেটে কাঁদলে হয়তো চিরকালের জন্য হারিয়ে যাওয়া ধন মুহূর্তের জন্য দেখা দিলেও দিতে পারে। এই কুচকুচে কালো মৃত্যুর পটে হারানো সোনার এক চিলতে রেখা ফুটে ওঠা কি খুব অসম্ভব? ঠিক তখনই একটা ঠক ঠক শব্দের সাথে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। মনে হলো শব্দটা নদীর ঘাট থেকেই উঠে আসছে। নদীর জল আর রাতের অন্ধকার তখন মিলেমিশে একাকার। রোমাঞ্চিত ফণিভূষণ অন্ধকারের বুক চিরে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা গেল না। সে যতই দেখার চেষ্টা করছিল, অন্ধকার যেন ততই ঘন হয়ে আসছিল। প্রকৃতি যেন তার মৃত্যুপুরীর জানলায় হঠাৎ কোনো অতিথি দেখে দ্রুত হাতে আরো একটা পর্দা টেনে দিল। শব্দটা সিঁড়ি বেয়ে ঘাটের উপরে উঠল এবং বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। দারোয়ানরা দরজা বন্ধ করে যাত্রা দেখতে গিয়েছিল। সেই বন্ধ দরজার ওপর গয়নার ঝমঝম আর ঠকঠক শব্দে আঘাত পড়তে লাগলো। ফণিভূষণ আর স্থির থাকতে পারল না। অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নেমে বন্ধ দরজার কাছে এসে দাঁড়ালো। বাইরে থেকে দরজা তালা বন্ধ ছিল। ফণিভূষণ দুই হাত জোর করে সজোরে নাড়া দিতেই নিজের শব্দের আঘাতেই সে চমকে জেগে উঠল। সে বুঝতে পারল ঘুমের ঘোরেই সে ওপর থেকে নিচে নেমে এসেছে। তার সারা শরীর ঘামে ভেজা, হাত পা বরফের মতো ঠান্ডা, আর হৃৎপিণ্ড নিভু নিভু প্রদীপের মতো ধুকপুক করছে। স্বপ্ন ভেঙে দেখল বাইরে কোনো শব্দ নেই, শুধু শ্রাবণের বৃষ্টি পড়ছে আর দূরে যাত্রার দলের ছেলেরা ভোরের সুরে গান ধরেছে। সবটাই স্বপ্ন জেনেও ফণিভূষণের মনে হলো সে যেন তার অসম্ভব আকাঙ্ক্ষা পূরণ হওয়ার খুব কাছাকাছি গিয়েও ফিরে এলো। বৃষ্টির শব্দ আর ভৈরবীর সুর তাকে বলতে লাগলো, এই জাগরণই আসলে স্বপ্ন আর জগৎটাই মিথ্যা। পরদিনও যাত্রা ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ যেন সদর দরজা খোলা থাকে। দারোয়ান চুরি ডাকাতির ভয় দেখালেও ফণিভূষণ তা কানে তুলল না। উল্টো তাকেও জোর করে যাত্রা দেখতে পাঠিয়ে দিল। পরদিন সন্ধ্যায় আলো নিভিয়ে
ফণিভূষণ সেই জানলার ধারে এসে বসল। আকাশে মেঘ ছিল না, চারিদিকে এক রহস্যময় নিস্তব্ধতা। অনেক রাতে ব্যাঙ, ঝিঝি আর যাত্রার দলের গান যখন থেমে গেল, তখন অন্ধকারের ওপর যেন আরো এক স্তর অন্ধকার নেমে এলো। বোঝা গেল সময় হয়ে এসেছে। সে নিজেকে পাথরের মূর্তির মতো স্থির করে বসে রইল। গয়নার সেই শব্দ এবার ঘাট পেরিয়ে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকল। শোনা গেল গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দটা উপরে উঠছে। ফণিভূষণের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ঘরের কাছে এগিয়ে এলো। ঠিক শোবার ঘরের দরজার কাছে এসে শব্দটা থেমে গেল। শুধু চৌকাঠ পার হওয়ার অপেক্ষা। ফণিভূষণ আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে বিদ্যুৎ বেগে চেয়ার থেকে উঠে মণি বলে আর্তনাদ করে উঠল। অমনি সে চমকে জেগে দেখল তার নিজের কণ্ঠস্বরেই ঘরের জানলাগুলো কাঁপছে। বাইরে সেই ব্যাঙের ডাক আর ক্লান্ত সুরে যাত্রার গানের আওয়াজ। রাগে দুঃখে ফণিভূষণ নিজের কপালে জোরে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেল। দোকানদার আর যাত্রার দল চলে যাওয়ার পর ফণিভূষণ আদেশ দিল, আজ বাড়িতে সে ছাড়া আর কেউ থাকবে না। চাকররা ভাবল মনিব নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধনায় বসেছেন। সেদিন সন্ধেবেলা ফণিভূষণ আবার জানলার ধারে গিয়ে বসল। আকাশে মেঘ ছিল না, নক্ষত্রগুলো উজ্জ্বল দেখাচ্ছিল। মেলা শেষ হওয়ায় নদীতে কোনো নৌকা নেই। গ্রাম আজ গভীর ঘুমে মগ্ন। 19 বছর বয়সে যখন সে কলকাতার কলেজে পড়ত, তখন গোলদিঘির ঘাসে শুয়ে এই তারাগুলোর দিকে তাকিয়ে সে তার 14 বছরের বউ মনির মুখ মনে করত। তখনকার সেই বিরহ ছিল কত মধুর। আর আজ সেই একই তারা যেন আগুনের অক্ষরে লিখছে, এই সংসার বড়ই বিচিত্র ও মায়াময়। দেখতে দেখতে তারাগুলো মিলিয়ে গেল। এক বিশাল অন্ধকার আকাশ আর মাটি থেকে উঠে এসে চারপাশ ঢেকে দিল। আজ ফণিভূষণ শান্ত ছিল। সে জানত আজ তার সাধনা সফল হবে। আগের মতো এই শব্দটা নদীর ঘাট থেকে উঠল। ফণিভূষণ চোখ বুজে ধ্যানে বসল। শব্দটা সদর দরজা দিয়ে ঢুকে গোল সিঁড়ি বেয়ে ওপরে উঠল। বারান্দা পেরিয়ে শোবার ঘরের দরজার সামনে এসে একটু থামল। ফণিভূষণের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল, কিন্তু সে চোখ খুলল না। শব্দটা একবার চৌকাঠ পার হয়ে ঘরে ঢুকল। আলনা, কুলুঙ্গি, টিপয় আর আলমারির সামনে একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের একদম কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলে দেখল ঘরে চাঁদের আলো এসে পড়েছে, আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল। সেই কঙ্কালের আঙুলে আংটি, কবজিতে বালা, গলায় হার আর মাথায় সিথি। পা থেকে মাথা পর্যন্ত সোনার হিরেই ঝকঝক করছে। অলংকারগুলো হাড়ের উপর ঢিলে ঢালা হয়ে থাকলেও খসে পড়ছে না। সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো। সেই কঙ্কালসার মুখেও চোখ দুটো ছিল জীবন্ত, সজল আর শান্ত। 18 বছর আগে বিয়ের রাতে বাজনার শব্দে যে উজ্জ্বল কালো চোখ দুটো ফণিভূষণ প্রথম দেখেছিল, আজ শ্রাবণের মাঝরাতে চাঁদের আলোয় সেই চোখ দুটোই সে দেখল। তার রক্ত হিম হয়ে এলো। সে চোখ বোঝার চেষ্টা করেও পারল না। মৃত মানুষের চোখের মতো তার চোখও স্থির হয়ে রইল। কঙ্কালটি স্থির দৃষ্টিতে ফণিভূষণের দিকে তাকিয়ে হাত নেড়ে তাকে ডাকল। তার হাড়ের আঙুলে হীরের আংটি ঝিলিক দিয়ে উঠল। ফণিভূষণ সম্মোহিতের মতো উঠে দাঁড়ালো। কঙ্কালটি দরজার দিকে এগোতে লাগলো। হাড় আর গয়নার শব্দে এক অদ্ভুত ধ্বনি হতে লাগলো। ফণিভূষণ তার পিছু পিছু চলল। বারান্দা অন্ধকার, গোল সিঁড়ি পেরিয়ে সদর দরজা দিয়ে বাগানের রাস্তায় নামলো।
পায়ের তলার খোয়াগুলো হাড়ের চাপে কড়কড় করে উঠল। ছায়াপথ আর জোনাকির মাঝ দিয়ে তারা নদীর ঘাটে এসে পৌঁছালো। যে সিঁড়ি দিয়ে শব্দটা উপরে উঠেছিল, অলংকৃত সেই কঙ্কাল এক পা করে সেই সিঁড়ি দিয়েই নদীতে নামতে শুরু করলো। বর্ষার নদীর প্রবল স্রোতে তখন চাঁদের আলো ঝিলমিল করছে। কঙ্কালটি নদীতে নামলো। ফণিভূষণও পেছন পেছন জলে পা দিল। জল ছোঁয়া মাত্রই তার সম্মোহন ভেঙে গেল। দেখলো সামনে আর কেউ নেই। নদীর ওপারে নিস্তব্ধ গাছপালা আর আকাশে খণ্ড চাঁদ তাকিয়ে আছে। শরীর শিউরে উঠল। ফণিভূষণের পা হরকালো। সে সাঁতার জানতো, কিন্তু শরীর আর তার কথা শুনল না। স্বপ্নের ঘোর থেকে মুহূর্তের জন্য জেগে উঠে সে আবার অতল জলের গভীরে তলিয়ে গেল। গল্প শেষ করে স্কুলমাস্টার থামলেন। তখনও চারপাশ নিস্তব্ধ। আমি অনেকক্ষণ কোনো কথা বললাম না। অন্ধকারে তিনি আমার মুখ দেখতে পাচ্ছিলেন না। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই গল্পে বিশ্বাস করলেন না? আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনি কি করেন? তিনি বললেন, না, কারণ প্রকৃতি দেবী তো আর গল্প লেখক নন, আর তার হাতে অনেক কাজ আছে। আমি বললাম, আর দ্বিতীয় কারণ হলো আমার নামই ফণিভূষণ সাহা। স্কুলমাস্টার একটু অপ্রস্তুত না হয়ে বললেন, আমি ঠিকই আন্দাজ করেছিলাম। তা আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি বললাম, নৃত্যকালী।